বাঁচাও, বাঁচাও আমাকে, আমি মরে যাব। হটো যাও, হটো যাও। যদি তুই এটাকে কাবু করে ফেলিস তো আমি তোকে 10 কোটি দেব। সকাল থেকেই গ্রামে এক অদ্ভুত রকমের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সাধারণ দিনগুলোতে যে চৌপাল ফাঁকা পড়ে থাকত, আজ সেখানে একটা পা রাখার জায়গাও খালি ছিল না। ঢোলের শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছিল, লাউডস্পিকার থেকে ঘোষণা গুঞ্জরিত হচ্ছিল, আর দূর দূরান্ত থেকে মানুষজন জড়ো হয়ে আসছিল। কারণটা একেবারে পরিষ্কার ছিল, গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির সেই বিখ্যাত ষাঁড়, সেই ষাঁড় যাকে আজ অব্দে কেলই নিয়ন্ত্রণে আনতে পারেনি। ষাঁড়টা কোনো সাধারণ প্রাণী ছিল না, গাঢ় কালো রং, উঁচু ও ভারী দেহ, গলাটা এত মোটা যে সাধারণ দড়িও তার কাছে ছোট হয়ে যেত। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত আগুন জ্বলত। শোনা যেত যে সে ইতিমধ্যে দুজনকে গুরুতর আহত করে ফেলেছে। মালিকের ঘোষণা ছিল, যে কেউ এই ষাঁড়কে সফলভাবে কাবু করতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। টাকার অঙ্ক শুনে সবার চোখে লোভের ঝিলিক খেলে গিয়েছিল। ভিড়ের এক কোণায় একটি ছেলে চুপ করে দাঁড়িয়েছিল। তার বয়স প্রায় 15 বছর, নাম ছিল অর্জুন। কাঁধে একটা পুরনো বস্তা ঝুলছিল, হাতে লোহার টং। সকাল থেকে সে আবর্জনা কুড়িয়ে বেড়াচ্ছিল, যেখানে হইচই দেখল সেখানেই থেমে পড়ল। তার দৃষ্টি ষাঁড়ের দিকে ছিল না, বরং সেই বড় ব্যানারের দিকে ছিল যেখানে পুরস্কারের কথা লেখা ছিল। অর্জুনের মনে শুধু একটা মুখই বারবার ভেসে উঠছিল, তার মা। তার মা গত কয়েক মাস ধরে দুর্বল, ফ্যাকাশে হয়ে কাশছিল। ওষুধের সরবরাহ অসম্পূর্ণ, চিকিৎসাও অসম্পূর্ণ। ডাক্তার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন যে সঠিক চিকিৎসা না হলে অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। অর্জুন ভালো করেই জানত যে আবর্জনা কুড়িয়ে সে ওষুধের খরচও পুরোপুরি মেটাতে পারছিল না। অনেক রাত এমন কেটে গিয়েছিল যখন মা নিজের ওষুধ ছেড়ে দিয়ে তাকে খাবার খাওয়াতেন। মাঠে একের পর এক পালোয়ান নামছিলেন, কেউ শক্তি প্রয়োগ করছিলেন, কেউ দড়ি ছুঁড়ে চেষ্টা করছিলেন। প্রতিবারই একই ফলাফল হচ্ছিল, ষাঁড় লাফ দিয়ে উঠে তাদের মাটিতে আছড়ে ফেলছিল। ভিড় প্রথমে হেসে উঠত, পরে ভয়ে চুপ হয়ে যেত। অর্জুন সবকিছু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল, ষাঁড়ের চলাফেরার ধরন, থেমে যাবার ভঙ্গি, তার শ্বাস-প্রশ্বাস, সব কিছু তার চোখে ধরা পড়ছিল। তার বাবার কথাগুলো মনে পড়ছিল। বাবা এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু গ্রামে জানোয়ার সামলানোর জন্য সবাই তাকে মনে রেখেছিল। তিনি বলতেন, জানোয়ারকে হারানোর দরকার নেই, তাকে বুঝতে হয়। অর্জুনের মুঠো আপনা থেকেই শক্ত হয়ে গেল। সে পা বাড়িয়ে দিল। লোকজন তাকে দেখে হেসে উঠল। হারে, এ তো আবর্জনা কুড়োনো ছেলে, এখান থেকে চলে যা, ষাঁড় তোকে পিষে মারবে। অর্জুন সোজা মালিকের সামনে গিয়ে দাঁড়াল। ধীর কিন্তু স্পষ্ট গলায় সে বলল, আমাকে একটা সুযোগ দিন। মালিক তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, ছেঁড়া কাপড়, নোংরা পা, কাঁধে বস্তা। রাগের সঙ্গে হেসে উঠলেন। তুই যদি এই ষাঁড়কে কাবু করে ফেলিস তাহলে আমি তোকে 10 কোটি দেব। ভিড় হো হো করে হেসে উঠল। অর্জুন কিছুই বলল না, তার চোখে ভয়ের লেশ মাত্র ছিল না, শুধু একটা অটল জেদ ছিল। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছিল এমন এক অসাধারণ গল্প যা গ্রামের মানুষ কখনো ভুলতে পারবে না। মাঠে হঠাৎ করে গভীর নীরবতা নেমে এলো। যে হাসির রোল কিছুক্ষণ আগেও চারদিকে ছড়িয়ে পড়ছিল, সেটা এখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। অর্জুনকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়ে গিয়েছিল। লোকজন এখনও বিশ্বাস করতে পারছিল না যে একটা 15 বছরের আবর্জনা কুড়োনো ছেলে সেই ষাঁড়ের সামনে দাঁড়াতে চলেছে। অর্জুন তার বস্তাটা একপাশে রেখে দিল, খালি পায়ে মাটির উপর দাঁড়াল। সে গভীর করে শ্বাস নিল। ভিড় থেকে নানা রকমের আওয়াজ ভেসে আসছিল। এ ছেলেটা মরে যাবে, কেউ একে আটকালো না কেন? মালিক পাগল হয়ে গেছেন। কিন্তু অর্জুনের মনোযোগ অন্য কোথাও ছিল। তার কানে ভিড়ের শোরগোল পৌঁছচ্ছিল না, শুধু মায়ের কাশির শব্দই বাজছিল। সেই রাতগুলো যখন মা যন্ত্রণায় ছটপট করতেন। ষাঁড় হঠাৎ জোরে পা ঠুকে দিল, ধুলো উড়ে গেল। তার নাসারন্ধ্র থেকে গরম ভাঁপ বেরোতে লাগল। সে দড়িতে বাঁধা ছিল, কিন্তু তার অস্থিরতা স্পষ্টভাবে ফুটে উঠছিল। অর্জুন থেমে গেল। সে সরাসরি ষাঁড়ের চোখে তাকাল না। বাবার শেখানো কথা তার মনে পড়ল, সোজা দৃষ্টি চ্যালেঞ্জের সমান। সে ধীরে ধীরে পা ফেলতে লাগল। ষাঁড় হঠাৎ একটা ঝটকা দিল, দড়ি টানটান হয়ে উঠল। ভিড় থেকে আতঙ্কিত চিৎকার বেরিয়ে এলো। কিন্তু অর্জুন সেখানেই অটল রইল। তার হাঁটু সামান্য কেঁপে উঠল, কিন্তু পা এক চুলো পিছিয়ে গেল না। প্রথম আক্রমণ এলো। ষাঁড় মাথা নিচু করে সোজা তার দিকে ছুটে এলো। সবার মনে হলো এবার সব শেষ,
কিন্তু অর্জুন এক ঝটকায় পাশে সরে গিয়ে গড়িয়ে পড়ল। মাটি তার মুখে লেগে গেল, হাত ছড়ে গেল। লোকজন চেঁচিয়ে উঠল, এবার আর উঠবে না। কিন্তু অর্জুন উঠে দাঁড়াল, ধীরে, নীরবে। এখন ষাঁড় থেমে গিয়েছিল। সে প্রথমবার এমন কাউকে দেখেছিল যে পড়ে গিয়েও পিছু হটেনি। অর্জুন দূরত্ব কমিয়ে আনল। সে কোনো শক্তি প্রয়োগ করল না, শুধু ষাঁড়ের গতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে লাগল। আবার ষাঁড় লাফিয়ে উঠল। এবার অর্জুন তার খুব কাছে চড়ে গিয়েছিল। সে শিং ধরল না, সরাসরি শরীর দিয়ে জড়িয়ে ধরল। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। তার পকড় দুর্বল ছিল না, আবার অতিরিক্ত শক্তও ছিল না। যেন সে ষাঁড়ের সঙ্গে লড়াই করছিল না, শুধু তাকে আলতো করে ধরে রেখেছিল। মিনিটের পর মিনিট কেটে যেতে লাগল। ষাঁড়ের শক্তি ধীরে ধীরে কমে আসছিল। তার চলাফেরা ভারী হয়ে উঠছিল। অর্জুনের জন্য সেই মুহূর্তটাই অপেক্ষা করছিল। সে হালকাভাবে চাপের ধরন বদলে দিল, তার পকড়কে সঠিক জায়গায় স্থাপন করল। না জোর, না হিংসা। হঠাৎ ষাঁড়ের হাঁটু ভাঁজ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। তারপর কেউ একজন চিৎকার করে উঠল, বসে গেছে, ষাঁড় বসে গেছে। অর্জুন সেখানেই দাঁড়িয়েছিল, হাঁপাচ্ছিল, মাটিতে মাখামাখি হয়ে গিয়েছিল। কিন্তু এখন আর কেউ তাকে আবর্জনা কুড়োনো ছেলে বলে দেখছিল না। কিছুক্ষণের জন্য মাঠে কোনো শব্দই শোনা যাচ্ছিল না, যেন সবার শ্বাস একসঙ্গে থেমে গিয়েছিল। তারপর হঠাৎ করে উল্লাসের ঝড় উঠল, তালির শব্দ, চিৎকার, সিটি। মানুষ একে অপরকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে আসতে লাগল। দেখো, আবর্জনা কুড়োনো ছেলেটা অসাধারণ কাজ করে দেখিয়েছে, এ তো একটা অলৌকিক ঘটনা। অর্জুন সেখানেই দাঁড়িয়েছিল। ষাঁড় এখন শান্ত হয়ে গিয়েছিল, মাথা নিচু করে বসেছিল। অর্জুন ধীরে ধীরে তার গলায় হাত বুলিয়ে দিল। মালিক সামনে এগিয়ে এলেন। তার চেহারায় বিস্ময় স্পষ্ট ফুটে উঠছিল। তিনি সেই ব্যক্তি যিনি রাগের মাথায় 10 কোটির কথা বলে ফেলেছিলেন। তিনি বললেন, এই ছেলেটা ষাঁড়কে সত্যিই কাবু করে ফেলেছে। ভিড় আবার গুঞ্জন করে উঠল, ইনাম দাও, 10 কোটি দাও। অর্জুনের বুক জোরে ধরফর করতে লাগল। তার মাথায় হাসপাতালের সাদা দেওয়াল ঘুরে বেড়াতে লাগল। মালিক অর্জুনকে কাছে ডেকে নিলেন। নাম কি? অর্জুন, বয়স 15 বছর। এটা শুনেই কেউ কেউ পরস্পরের দিকে তাকাতে শুরু করল। মালিকের চেহারা বদলে গেল। তিনি গলা পরিষ্কার করে বললেন, দেখো, তুই অসাধারণ কিছু করে দেখিয়েছিস, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। অর্জুনের হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। কেন? সে জিজ্ঞাসা করল। তুই এখনও নাবালক, এত বড় অঙ্কের টাকা সরাসরি দেওয়া? তিনি থেমে গেলেন। ভিড়ে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। অর্জুনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে সাহস সঞ্চয় করে বলল, আমাকে পুরো টাকার দরকার নেই, শুধু এতটুকু দিন যাতে আমার মায়ের চিকিৎসা সম্পূর্ণ হয়ে যায়। মাঠ আবার নীরব হয়ে গেল। মালিক অর্জুনের দিকে তাকালেন। প্রথমবার সত্যিকার অর্থে দেখলেন। তোর মা খুব অসুস্থ? অর্জুন বলল, আমি আবর্জনা কুড়িয়ে জীবিকা নির্বাহ করি, এত টাকা আমার নেই। কিছুক্ষণ কেউ কোনো কথা বললেন না। তারপর মালিক বললেন, হ্যাঁ, ভাবার জন্য সময় নেই। অর্জুনের বুকের ভিতরটা ধসে পড়ল। সে চুপচাপ সেখান থেকে সরে গেল, সোজা নিজের ছোট্ট ঝুপড়ির দিকে চলে গেল। ভিতরে মা শুয়েছিলেন, শ্বাস ভারী, চোখ বন্ধ। অর্জুন তার কাছে গিয়ে বসল। মায়ের হাতটা নিজের হাতে তুলে নিল। আমি জিতে গেছি মা, সে ধীরে ধীরে বলল। মায়ের চোখ খুলে গেল, দুর্বল একটা হাসি ফুটে উঠল। আমার জানা ছিল, তিনি বললেন, তোর বাবার তোর মধ্যেই বেঁচে আছেন। অর্জুনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে আর কিছু বলল না, শুধু মায়ের হাতটা শক্ত করে ধরে রইল। পরের সকালে অর্জুনের চোখ খুব তাড়াতাড়ি খুলে গেল। রাতে ভালো করে ঘুম হয়নি, বারবার একই প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। অর্জুন চুপচাপ বাইরে বেরিয়ে এলো। আজ আবার মাঠে ডাকা হয়েছিল। যখন সে সেখানে পৌঁছাল, পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল। মালিক চেয়ারে বসেছিলেন। অর্জুনকে দেখামাত্র তিনি ইশারায় কাছে ডাকলেন। আমরা সবকিছু আলোচনা করে নিয়েছি, মালিক সরাসরি বললেন। তোর জয় নিয়ে কোনো প্রশ্ন নেই। তুই ষাঁড়কে কাবু করেছিস, এবং সেটাও কোনো ক্ষতি না করে। 10 কোটি টাকা সরাসরি তোর হাতে দেওয়া হবে না, কিন্তু তোর মায়ের সম্পূর্ণ চিকিৎসা আমাদের খরচে করা হবে। অর্জুন এক মুহূর্তও না ভেবে বলল, আমার এটা মেনে নেওয়া আছে। সেদিনই একটা গাড়ি এসে দাঁড়াল। অর্জুন প্রথমবার মাকে 4 চাকার গাড়িতে বসিয়ে দিল। মা ভয়ে কাঁপছিলেন। ভয় পেও না মা, অর্জুন বলল, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। হাসপাতালে পৌঁছে অর্জুন হতবাক হয়ে গেল। মাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। অর্জুন বাইরে বেঞ্চে বসে রইল। প্রথমবার তার মনে হল আসল ষাঁড় এখন আর বাইরে নয়, ভিতরেই অপেক্ষা করছে।
ঘণ্টার পর ঘণ্টা কেটে যেতে লাগল। অবশেষে ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। অর্জুন দৌড়ে উঠে দাঁড়ানো। অপারেশন করতে হবে, ডাক্তার বললেন। অবস্থা এখনও নাজুক, তবে আশা আছে। অপারেশন শুরু হয়ে গেল। অর্জুন মেঝেতে বসে পড়ল, হাত জোর করে চোখ বন্ধ করল। আজ প্রথমবার সে ভগবানের কাছে কিছু প্রার্থনা করল। অনেক ঘণ্টা পর দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এসে বললেন, অপারেশন সফল হয়েছে। অর্জুন সেখানেই বসে পড়ল, যেন তার সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর তাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। মা অজ্ঞান অবস্থায় শুয়েছিলেন, কিন্তু চেহারায় একটা শান্ত ভাব ফুটে উঠছিল। অর্জুন তার হাত ধরল। আমি এখানেই আছি মা। হাসপাতালের জানালা দিয়ে সকালের নরম রোদ ভিতরে প্রবেশ করছিল। অর্জুন চেয়ারে বসে মাকে দেখছিল। মায়ের চোখ ধীরে ধীরে খুলে গেল। অর্জুন তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। মা! তার গলা কেঁপে গেল। মা তাকে দেখে দুর্বল হাসি দিলেন। হ্যাঁ মা, আপনি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তাররা বলেছেন চিকিৎসা এখনও কিছুদিন চলবে। কয়েকদিন পর সেই মালিক হাসপাতালে এসে দেখা করলেন। অর্জুন, তিনি বললেন, আমরা ঠিক করেছি যে চিকিৎসা শেষ হলে তোর জন্য একটা ঘরও ব্যবস্থা করে দেব। অর্জুন প্রথমবার খোলাখুলি কেঁদে ফেলল। সে কখনো ঘরের স্বপ্নও দেখেনি, শুধু মাকে জীবিত দেখার স্বপ্ন দেখত। কয়েক সপ্তাহ পর মাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো। তিনি এখন নিজের পায়ে হাঁটতে পারছিলেন। নতুন ঘরটা ছোট ছিল, কিন্তু পাকা। ছাদ থেকে বৃষ্টির পানি টপকাত না, দেয়ালগুলো হেলে পড়ত না। মা ভিতরে পা রেখেই কেঁদে ফেললেন। অর্জুন আবর্জনা কুড়োনো ছেড়ে দিল। এখন সে নতুন কাজ শিখতে শুরু করল। সে একজন ছুতারের কাছে সহকারী হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় সে ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। বাবার কথা মনে পড়ল। দেখো বাবা, সে মনে মনে বলল, আমি ভয় পাইনি। এক দুপুরে অর্জুন কাজ থেকে ফিরছিল। রাস্তায় হঠাৎ কয়েকটা চেনা মুখ দেখা গেল। সেই ছেলেরা যারা আগে তার সঙ্গে আবর্জনা কুড়াত। আরে অর্জুন, একজন বলল, এখন তো সাহেব বনে গেছিস, 10 কোটি জিতে নিয়েছিস, এখন আমাদের চিনতে লজ্জা লাগে? অর্জুনের খারাপ লাগল, কিন্তু রাগ হল না। সে শুধু বলল, আমি আজও সেই একই জায়গায় আছি। ঠিক সেই সময় গ্রামে আবার নতুন উত্তেজনা দেখা দিল। পাশের গ্রাম থেকে একটা জঙ্গলি ষাঁড় পালিয়ে এসে ক্ষেত খামার নষ্ট করছিল। পঞ্চায়েত বসল। নাম উঠল অর্জুনের। কেউ বলল সে পারবে, কেউ বলল একবারের জন্য কপাল সাহায্য করেছিল। অর্জুন মায়ের হাত ধরল। যদি আমি না যাই তাহলে লোকেরা চিরকাল এটাই বলবে। পরের সকালে সে ক্ষেতের দিকে রওনা দিল। এবার কোনো পুরস্কার ছিল না, কোনো ভিড় ছিল না, শুধু ভয় ছিল, ধৈর্য, বোঝাপড়া, কোনো হিংসা নয়। অনেক সময় লাগল, কিন্তু শেষ পর্যন্ত ষাঁড়কে জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া সম্ভব হল। যখন অর্জুন ফিরে এলো, লোকজন চুপ করেছিল। মা তাকে জড়িয়ে ধরলেন। এখন তুই শুধু কপালের জোর নয়, তিনি বললেন, তুই সাহস। অর্জুন এখন ছুতারের কাজে পুরোপুরি দক্ষ হয়ে উঠেছিল। মালিকও খুব খুশি ছিলেন। এই ছেলের হাতে সততা আছে, তিনি প্রায়ই বলতেন। এক সন্ধ্যায় মা বললেন, অর্জুন, তুই ভর তো পেয়ে গেছিস, এখন পড়াশোনার কি হবে? পরের সপ্তাহে অর্জুন গ্রামের স্কুলে গিয়ে কথা বলল। অর্জুন দিনের বেলা কাজ করত, সন্ধ্যায় স্কুলে যেত। ক্লান্ত থাকত, কিন্তু মনে আনন্দ ছিল। একদিন সেই ধনী মালিক আবার এলেন। আমি চাই তুই জানোয়ার সামলানোর কাজটা সঠিকভাবে শিখিস, প্রশিক্ষণ, বোঝাপড়া, দায়িত্বশীলতার সঙ্গে। যদি এতে কারো ক্ষতি না হয়, অর্জুন বলল, তাহলে আমি প্রস্তুত আছি। কয়েক মাসের মধ্যে আশেপাশের গ্রাম থেকে লোকজন আসতে শুরু করল। অর্জুন যেত, শান্ত থাকত, বিনা আঘাতে কাজ শেষ করে ফিরে আসত। একদিন স্কুলে তার নাম মঞ্চ থেকে ডাকা হলো। প্রথমবার সে মঞ্চে উঠল। মা প্রথম সারিতে বসে হাসছিলেন। সন্ধ্যায় ঘরে ফেরার পথে মা বললেন, বাবা, যদি সেদিন তুই মাঠে না যেতিস তাহলে। অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম, কিন্তু মা, আমি বাঁচতাম না। রাতে অর্জুন ছাদে শুয়ে আকাশ দেখছিল, তারায় ভরা আকাশ। সে মনে মনে বলল, আমি আবর্জনা কুড়োনো ছেলে ছিলাম, এতে লজ্জার কিছু নেই, কিন্তু যদি সেখানেই থেমে যেতাম তাহলে সেটা হতো আসল হার। অর্জুনের গল্প কোথাও লেখা হয়নি, কিন্তু যখনই কোনো দুর্বল ছেলে ভয়ের সামনে দাঁড়ায়, তখন তার গল্প নিজে থেকেই অর্জুনের গল্পের মতো হয়ে ওঠে। যদি এই গল্প তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো,
সাবস্ক্রাইব করো, যাতে এমন আরও অনেক গল্প তোমার কাছে পৌঁছে যায়, এবং এটাকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কমেন্টে তোমার নাম আর শহর অবশ্যই লিখো। তোমার একটা কমেন্টই পরের গল্পের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।